2 নম্বরে কি বলছে যে হাউ ডাজ এডওয়ার্ড সাইড ডিফাইন, সে কিভাবে ডিফাইন করছে বা ব্যাখ্যা করছে কালচার উইথ টু ফোল্ড ফাংশন, যে কালচারের দুইটা ফাংশন বা দুইটা কাজ আছে, ওকে, বা ইমপ্লিকেশন বা দুইটা ব্যাখ্যা আছে। মানে বলতেছে যে কালচারের দুইটা ভিন্ন ভিন্ন অর্থ আছে, সেই দুইটা ভিন্ন ভিন্ন অর্থ কিভাবে এডওয়ার্ড সাইড উপস্থাপন করছে। অথবা হাউ অ্যাকর্ডিং টু এডওয়ার্ড সাইড কালচার সার্ভ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইম্পেরিয়ালিজম, কিভাবে এডওয়ার্ড সাইড বলছে কালচার হচ্ছে সাম্রাজ্যবাদের একটা ইনস্ট্রুমেন্ট বা মাধ্যম বা যন্ত্র আর কি, বা সহায়ক উপায়। বলছে এডওয়ার্ড সাইড ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ইলিস্ট্রিয়াস ক্রিটিক্স এন্ড ফিলোসোফার অফ দ্য লেট 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর শেষ দিকে একজন বিখ্যাত সাহিত্যিক বা সমালোচক বা দার্শনিক হচ্ছে উনি। হিজ ক্রিটিক্যাল কম্পারিজন, তার একটা সমালোচনামূলক বই হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, ইজ এ লেকচার সিরিজ। এটা কি কিছু লেকচার সিরিজ, মানে সে ওই সময়টাতে আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে ইংল্যান্ডের বেশ কিছু ইউনিভার্সিটিতে কিছু লেকচার দিয়েছিল এই সাম্রাজ্যবাদের উপরে, যেইগুলোকে কম্বাইন করে সে একটা বই আকারে পাবলিশ করতে। তার মানে এটাকে একটা লেকচার সিরিজ, যে বেশ কয়েকটা লেকচার এখানে সিরিজ আকারে পাবলিশ করা হয়েছে, যে লেকচার সিরিজ দ্যাট দেয়ার ইজ এ ভেরি সাটল রিলেশনশিপ বিটুইন কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, যেখানে সে আলোচনা করছে কি নিয়ে কালচার এবং ইম্পেরিয়ালিজমের মধ্যে খুব সূক্ষ্ম একটা সম্পর্ক আছে। হি লুকস ইনটু দ্য রিলেশনশিপ বিটুইন কালচার এন্ড ইম্পেরিয়ালিজম ফ্রম এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, এবং সে এই দুইটা জিনিসকে ভিন্নভাবে দেখছে। মানে তার কাছে মনে হয়েছে অন্যরা কালচার এবং সাম্রাজ্য কি, যে হচ্ছে কালচারকে তারা মনে করে শুধুমাত্র সাহিত্যের একটা অংশ কিংবা শিল্পের একটা অংশ, বাট কালচার বলতে আমরা তাই বোঝাই না, বরঞ্চ কালচারের অন্য ভিন্ন একটা অর্থ আছে এবং এইটার সাথে এই যে যে ইম্পেরিয়ালিজম, এটার একটা সুসম্পর্ক আছে বা একটা গভীর সম্পর্ক আছে। যে উই নো কালচার স্ট্যান্ডস ফর এ কমিউনিটি সোশ্যালি ট্রান্সমিটেড প্যাটার্ন অফ বিহেভিয়ার। আমরা মূলত কালচার বলতে কি বুঝি, একটা মানে যে কোনো একটা সম্প্রদায়ের লোকজনদের যে আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, এই সবকিছু সমষ্টি আর কি। এজন্য বলছে যে ট্রান্সমিটেড প্যাটার্ন অফ বিহেভিয়ার ইম্পেরিয়ালিজম। আর ইম্পেরিয়ালিজম বলতে কি বুঝি, স্ট্যান্ডস ফর এ পলিসি ফর্মড এট হোম বাই দ্য ইম্পেরিয়ালিস্টিক ফোর্স বিফোর লঞ্চিং অ্যান অফেন্সিভ ভিজন এগেইনস্ট আদার। মানে যখন একটা কান্ট্রি অন্য আর একটা কান্ট্রির এগেইনস্ট এরকম অফেন্সিভ বা বৈষম্যমূলক নীতি বা নিয়ম কানুন যখন আরোপ করে, তখন সেটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ আর কি। হুম, আচ্ছা, ওকে। এরপর বলছে যে whereas Said has viewed Western imperialism as the practice, the theory and attitude of the dominating metropolitan, এবং এডওয়ার্ডস দেখা যায় ওয়েস্টার্নাররা মানে পশ্চিমারা তারা আমাদের উপর এমন আচরণ করে যে যে তারা টোটালি ডোমিনেশন চালায় আমাদের উপর, নির্যাতন চালায়। দ্যাট রুলস এ ডিস্ট্যান্ট টেরিটরি, এবং এভাবে তারা মানে সে ওয়েস্টার্নে থেকেও এখন পর্যন্ত আমাদের উপর একটা প্রভাব খাটিয়ে যাচ্ছে আর কি। যে while discussing a general worldwide pattern of imperial culture and historical experience of resistance, মানে যখন কিনা এডওয়ার্ড সাইড এই যে যে ওয়ার্ল্ডে মানে টোটাল ওয়ার্ল্ডে আর কি, ওকে, বা এই পুরো বিশ্বব্যাপী আর কি এই সাম্রাজ্যবাদী মনোভাব বা অভিজ্ঞতা নিয়ে যখন সে আলাপ আলোচনা করছে বা ডিসকাস করছে, the author gives two nation of culture, তখন সে কালচারের দুইটা ব্যাখ্যা দিয়েছে। একটা ব্যাখ্যা কি, ফার্স্টে আমরা যেটা বললাম যে কালচার বলতে বোঝা হয় কোন একটা জাতির আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, এইগুলা। আরেকটা কালচারের মিনিং কি, সাম্রাজ্যবাদ, কারণ তারা ওই যে কালচারটাকে ইউজ করে আমাদেরকে সাম্রাজ্যবাদ করতে সক্ষম হয়েছে। তারা আমাদেরকে বলছে যে তোমাদের কালচার গুলো ভালো না, তোমরা আমাদের কালচার ফলো করো, ওকে। মানে এইভাবে তারা সাম্রাজ্যবাদ করতে। আমরা দেখেন কালচার দুইটা অর্থ, একটা হচ্ছে যে যেমন আমরা যদি বলি আমাদের বাঙালি কালচার, বাঙালি কালচার কি, আমরা বিভিন্ন পোশাক বা পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, অনুষ্ঠান, এগুলো সবাই মেনটেন করি, এটা হচ্ছে আমাদের কালচার। বাট এখন যদি আমরা ইউরোপ, ইউরোপ না তো সেই আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে কি বলে, তোমাদের কালচার ভালো না, তোমরা আমাদের কালচার ফলো করো, আমরা তোমাদেরকে সেটা শেখাবো, এগুলো বলে যে ওদের উপর নির্যাতন চালাই। মানে হচ্ছে ওরা সেই সুযোগটা আমাদেরকে দিছে, ঠিক আছে আমাদের কালচার ভালো না, তোমরা আমাদেরকে শেখাও, সেই সুযোগটা দিছে, আমরা সেই সুযোগটার সদ্ব্যবহার করছি, যে আমরা ওদের ওইখানে গিয়ে সাম্রাজ্য স্থাপন করছি। তারপর দেখেন এখানে কিন্তু কালচারকে ভিন্নভাবে ইউজ করা হচ্ছে, ইউরোপিয়ান এই কাজটাই করছে। এবং যে দিকটা নিয়ে এখানে কথা বলছে, কালচার বলতে আমরা এমনিতে জেনারেল অর্থ বুঝি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের যে প্যাটার্ন গুলো থাকে সেটা, অন্যদিকে তারা কালচারটাকে ইউজ করে সাম্রাজ্যবাদ করছে। এই হচ্ছে কালচারের টু ফোল্ড ইমপ্লিকেশন বা দুইটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, অথবা কালচার কিভাবে সাম্রাজ্যবাদের একটা মাধ্যম হিসেবে কাজ করে। লাস্টে বলে আছে যে the first notion is that the culture is the aesthetic production of a community and its principal aim is to give pleasure. The first নোশনটা কি কালচারে, যেটা হচ্ছে কোন একটা সম্প্রদায়ের লোকজনদের যে মানে অ্যাস্থেটিক প্রোডাকশন বা নৃতাত্ত্বিক যে সমস্ত বৈশিষ্ট্য বলে থাকে, সে পোশাক, খাদ্যাভ্যাস ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিকে যে এইটার মানে যখন আমরা এটার ফার্স্ট মিনিংটা ধরবো, সে পোশাক পরিচয় ইত্যাদি, তখন এটার উদ্দেশ্য থাকবে জাস্ট আনন্দ লাভের জন্য।
অন্যদিকে যে ইট ইনক্লুডস অল দ্য প্র্যাকটিসেস আর্টস অফ ডিসক্রিপশন, মানে এখানে সে ফার্স্টের মিনিংটার কথা বলছে যে কালচারের মধ্যে যে আমাদের যে প্র্যাকটিস গুলো থাকে, ডিসক্রিপশন থাকে, কমিউনিকেশন, ফোকলোর, নলেজ অফ ফিলোলজি, সোসিওলজি এন্ড লিটারি হিস্ট্রি, এগুলো সবকিছু কালচারের মধ্যে অন্তর্ভুক্ত। ন্যারেটিভ উইথ দ্য পাওয়ার টু ন্যারেট আদার ন্যারেটিভস ফ্রম ইমার্জিং ইজ ক্রুশিয়াল টু কালচার ইম্পেরিয়ালিজম। এবং এইখানে এই যে যারা হচ্ছে মানে পশ্চিমারা টাইপের, তারা এমন ভাবে তাদের সেই সাহিত্যকর্মগুলার যে ন্যারেটিভ সেগুলা লিখতো যে তারা সেই সমস্ত টেক্সট করে ইন্সপায়ার হয়ে ভিন্ন ভিন্ন কান্ট্রিতে সাম্রাজ্যবাদ করতে যেত। তো আমরা দেখেন তারা সেই কালচারটাকে ইউজ করছে সাম্রাজ্যবাদের মাধ্যম হিসেবে। দ্য সেকেন্ড নোশন অফ কালচার ইমার্জেস আউট অফ এগ্রেসিভিটি টু দ্য নেশন অর স্টেট ইম্পোজিং অর দ্য ডাইভার্স বিটুইন আস, মানে সেকেন্ড নোশন যে কালচারে সেটা দ্বারা কি করে, মানে আস এবং দেম দুইটার মধ্যে পার্থক্য তৈরি করে। আস কারা, যারা কলোনাইজার, এবং দেম কারা, যারা কলোনাইজ। মানে আস বলতে পশ্চিমারা, আর কলোনাইজ বলতে মানে দেম বলতে আমরা। তার মানে সেকেন্ড যে মানে কালচারের সেকেন্ড যে মিনিংটা সেটা আমাদেরকে দুই ভাগে ভাগ করে, আস এবং দেম। আস হচ্ছে যারা সাম্রাজ্যবাদী, দেম হচ্ছে যারা সাম্রাজ্যবাদের শিকার, এই যে উইথ ডিসলাইক ফর ফরেনার্স, এবং যার দ্বারা যারা ফরেনার ওদেরকে নেটিভরা ঘৃণা করে। ইন দিস সেন্স এই দিক থেকে কালচার ইজ এ সোর্স অফ আইডেন্টিটি টু কালচারাল ট্রেডিশন। তার মানে বলতে পারি এখানে কালচার কি, এই যে মানে যারা কিনা হচ্ছে নেটিভ, ওদের কাছে একটা আইডেন্টিটির সোর্স হিসেবে কাজ করে। যে হুইচ ইজ দ্য ফরমালি কলোনাইজড ওয়ার্ল্ড হ্যাজ no world was known to have produced various types of religious and nationalist fundamentalism, মানে সেগুলো কিনা ওয়ার্ল্ডের বিভিন্ন কলোনাইজার যে সমস্ত কান্ট্রি আছে আর কি, তারা এরকম ভাবে ক্রিয়েট করছে। দাস কালচার ইজ এ শর্ট অফ থিয়েটার আর ভারিয়াস পলিটিক্যাল আর আইডিওলজিক্যাল কজেস এঙ্গেজ। আমার বলতে পারি কালচার হচ্ছে একটা থিয়েটার, যেখানে বিভিন্ন রকমের ধ্যান ধারণা থাকে। তো এখানে ফার্স্টে কি বলা হয়েছে, মানে কোশ্চেনে বলছে কালচারের দুইটা মিনিং আলোচনা করো। এর পরবর্তীতে বলছে কালচার দুইটা মিনিং। একটা মিনিং কি, কালচার বলতে আমরা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের লোকজনদের আচার আচরণ, তারপর তাদের যে অনুষ্ঠান আছে, শিল্পকলা, পোশাক পরিচ্ছদ, সবকিছুকে বোঝায়। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড বলছে কালচারের সেকেন্ড মিনিং কোনটা, যে সেই কালচারটাকে যখন তারা অন্যদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ডমিনেট করে এবং তাদেরকে মানে শাসন শোষণ করে, এইটা হচ্ছে কালচারের সেকেন্ড মিনিং। এবং যেটা পশ্চিমারা করছে, তারা বলছে যে তোমাদের কালচার গুলো ওয়েক কালচার, সুতরাং তোমরা আমাদের কালচার ফলো করো, আমরা তোমাদেরকে সেটা শেখাবো। এই শেখানোর কথা বলে তারা আমাদের উপর ডমিনেশন চালাইছে। তো তার মানে দেখেন তারা কিন্তু এখানে কালচারটা কি ইউজ করছে, ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের একটা মাধ্যম হিসেবে। অবশ্য মানে সেই সাথে আরো একটা অর্থ আছে যে ওই সময়ের ইংরেজি যারা সাহিত্যিক ছিল, তারা তাদের টেক্সট গুলো এমন ভাবে লিখতো যে সেখানে সাম্রাজ্যবাদকে প্রমোট করা হয়। তারা আমরা কি জানি সাহিত্য হচ্ছে কালচারের অংশ, তার মানে সেই কালচারের যে অংশ সাহিত্য, সেগুলো পড়ে সেখানকার লোকজন ইন্সপায়ার্ড হতো সাম্রাজ্যবাদ করতে। তারপরে দেখেন ওখানেও কিন্তু তারা কালচারকে ইউজ করেছে সাম্রাজ্যবাদের একটা মাধ্যম হিসেবে। এই হচ্ছে কালচারকে কিভাবে সাম্রাজ্যবাদের মাধ্যম হিসেবে ইউজ করা হয়েছে, বা কালচারের দুইটা মিনিং আসলে কি কি। সমস্যা থেকে এটা নিয়ে সুগত ভাই এখন না ভাইয়া, বুঝতে পারছি। এরপর কোনটা ভাই? 4 নম্বর। 4 নম্বর। আচ্ছা ভাই 3 নাম্বারটা একটু দেখা দেন। আচ্ছা ঠিক আছে, 3 নম্বর। যে হোয়াই ডাজ এডওয়ার্ড সাইড অ্যাডমায়ার জোসেফ কনরাড, কেন এডওয়ার্ড সাইড সে জোসেফ কনরাডের প্রশংসা করছে, অথবা শো হাউ কনরাড ইজ এ প্রিকুরসর অফ দ্য ওয়েস্টার্ন ভিউস অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, মানে যে জোসেফ কনরাড সে কিভাবে এই থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি, ওকে, তাদের প্রতি ওয়েস্টার্নারদের যে ভিউ পয়েন্ট সেটা দেখাইছে। মানে এক কথা আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে যে কান্ট্রিগুলো স্বাধীন হয়েছে, সেই সমস্ত কান্ট্রি গুলোর প্রতি সেই ওয়েস্টার্নারদের মতামত কি, সেই সম্পর্কে কনরাড আসলে কি বলছে। তো কি, the English novels, according to Said, played a great role not in perpetuating but also in bringing about a change and a structure in the structure and layout of the second structure, একবার হবে in the structure and layout of the imperial culture, মানে ইংলিশ নভেল গুলো কিন্তু সাম্রাজ্যবাদকে প্রমোট করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। বলছে বাই দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, মানে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আর কি, ইম্পেরিয়াল ডোমিনেন্স ওয়াজ দ্য প্রিন্সিপাল কনসার্ন রেদার দ্যান শ্যাডো রিফ্লেকশন অফ ব্রিটিশ ফিকশন, মানে ইংরেজ যে ফিকশন গুলা বা যে মানে সাহিত্যকর্ম গুলা, মানে ইংরেজ যে নভেল গুলা, সেইগুলো অন্যতম একটা প্রিন্সিপাল কনসার্নই ছিল কি, সাম্রাজ্যবাদী মনোভাব শ্যাডো বা রিফ্লেক্ট করা আর কি, মানে সাম্রাজ্যবাদী ধ্যান ধারণা উপস্থাপন করা ছিল মেইন লক্ষ্য বা উদ্দেশ্য তাদের। Referring to Conrad's novel Nostrum, or Said consider him to be a precursor of Western views of the third world. তো এখানে এডওয়ার্ড সাইড জোসেফ কনরাডের নস্ট্রোম নভেলের কথা উল্লেখ করছে, এবং যেখানে সে দেখাইছে যে কিভাবে ওয়েস্টার্নাররা তৃতীয় বিশ্বের লোকজনদেরকে ট্রিট করে বা আচরণ করে, তাদের সাথে কেমন টাইপের আচরণ করে।
দ্য নোবেল ইজ সেট ইন এ সেন্ট্রাল আমেরিকান রিপাবলিক। এই নোবেলের সেটিংটা কোথায়? একটা সেন্ট্রাল আমেরিকান রিপাবলিক। ওকে, মানে হচ্ছে আমেরিকার একটা এরকম মানে মধ্য আমেরিকার একটা জায়গাতে আর কি, যে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডমিনেটেড এট দ্য সেম টাইম বাই এ ফরেন পাওয়ার, এবং যে এলাকাটাকে ফরেনাররা মানে যারা বিদেশি তারা ডমিনেট করতো, বিকজ অফ ইটস ইমেন্স সিলভার মাইন, কারণ এখানে প্রচুর পরিমাণে রূপার খনি ছিল। ইন দিস ফিকশন, এই নভেলে বই মানে হচ্ছে গল্পে, কনরাড প্রিডিক্টস দ্য আনস্টেপেবল আনরেস্ট এন্ড মিসরুল অফ দ্য ল্যাটিন আমেরিকান রিপাবলিক। কনরাড দেখাইছে যে ল্যাটিন আমেরিকান লোকজনরা কতটা মানে নির্যাতন বা মিসরুল বা আনরেস্ট অবস্থা সেখানে ক্রিয়েট করছে। তো আমরা দেখেন এখানে কিন্তু মানে সেই ওয়েস্টার্নার লোকজনেরা একটা থার্ড ওয়ার্ল্ডের দেশকে বা এলাকাকে কোন ভাবে ট্রিট করে সেই একটা চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। ওকে, তো সেই মানে এখানে এই জন্য হচ্ছে এই যে আমাদের কোশ্চেন লাস্ট অংশে জোসেফ কনরাড সে কিভাবে দেখাইছে ওয়েস্টার্নারদের ভিউ থার্ড ওয়ার্ল্ড লোকজনদের উপরে। তার মানে আমার উদাহরণস্বরূপ এখানে সে কনরাডের নস্ট্রোমো নভেলের কথা বলতে পারি, যেখানে সে এই যে ধারণা সেই ধারণাটা এক্সপ্রেস করছে যে তার সেই মধ্য আমেরিকার একটা কান্ট্রিতে ওয়েস্টার্নারদের আচার আচরণ গুলা কেমন বা তারা আসলে কি করতেছে, তারা ওখানে সেই শাসন করার কথা বলে ওখানে লোকজনদের উপর নির্যাতন চালাচ্ছে, লুটপাট করে সব নিয়ে যাচ্ছে। এছাড়া আরো বলছে যে এডওয়ার্ড সাইড আর্গুস দ্যাট কনরাড আইরনিক্যালি সিজ দ্য ইম্পেরিয়ালিজম অ্যাজ দ্য স্যান্টো, মানে এখানে সেই মধ্য আমেরিকার এক যে হচ্ছে এলাকার কথা বলছো, ওইখানে একটা সিলভার খনির নাম হচ্ছে স্যান্টম সিলভার মাইন। The silver mines British and American owners as ruined by their own pretension and impossible ambition। যে এডওয়ার্ড সাইড বলছে ওইখানে স্যান্টম সিলভার মাইনে ব্রিটিশ এবং আমেরিকানরা যারা হচ্ছে ওখানকার মালিক আর কি, ওকে, বা যারা সাম্রাজ্যটা চালায়, তারা তাদের ভন্ডামির জন্য ওই এলাকাটাকে বা ওই যে হচ্ছে খনিটা আর কি, রূপার খনিটাকে ধ্বংস করে ফেলছে। And at the same time একই সাথে he writes as a man whose western view of non-western awareness is deeply implanted in him to blind him to other histories and other culture। এছাড়া এডওয়ার্ড সাইড এখানে উপস্থাপন করছে যে জোসেফ কনরাড সে আরো দেখায় যেখানে যে ওয়েস্টার্নারদের কাছে নন ওয়েস্টার্নার লোকজনের আসলে কেমন অন্ধ টাইপের, মানে ওয়েস্টার্নাররা নন ওয়েস্টার্ন লোকজনদেরকে আসলে মানুষই মনে করে না আর কি। এবং যেহেতু জোসেফ কনরাড নিজেও একজন ওয়েস্টার্ন, সুতরাং সে এখানে টোটালি অন্ধের মতো, মানে সেও যা যা হয়েছে ওখানে তাইতে বর্ণনা করছে। যে thus when Conrad ironically makes us see the weak design and corruption of imperialistic, মানে যখন কিনা জোসেফ কনরাড এরকম সাম্রাজ্যবাদী যারা ওদের যে উইক ডিজাইন বা কারাপশন আমাদেরকে দেখাইছে বা আমাদের সামনে উপস্থাপন করছে ইন দা ওভারসিজ টেরিটরি, সেই সমস্ত এলাকায় হি অ্যাপিয়ার্স টু আস অ্যান এন্টি ইম্পেরিয়ালিস্ট। তখন তার মানে আমাদের কাছে মনে হয় সে আসলে একজন এন্টি ইম্পেরিয়ালিস্ট, মানে সে যেহেতু সাম্রাজ্যবাদের নেগেটিভ দিকগুলো উপস্থাপন করে তার মানে সে একজন এন্টি ইম্পেরিয়ালিস্ট। ওকে, মানে সে সাম্রাজ্যবাদকে সাপোর্ট করা বলা যায় এটা এগেইনস্ট বা এন্টি, এনকারেজিং ইমানসিপেশন অফ দ্য কলোনাইজড বাই রেভলিউশন, এবং সে লোকজনদেরকে উস্কে দিচ্ছে যাতে করে তারা সাম্রাজ্যবাদী যারা ওদেরকে উৎখাত করতে পারে, মানে তারা যেন স্বাধীনতা অর্জন করতে পারে। দ্যাট ইজ হোয়াই সিমস টু অ্যাডমায়ার কনরাড। এই জন্যই এডওয়ার্ড সাইড সে আসলে এই যে কনরাড তাকে অ্যাডমায়ার করতে। তার মানে আমরা বলতে পারি যে জোসেফ কনরাড তার বেশ কিছু নভেলে কি করছে, সাম্রাজ্যবাদের ভালো দিক নিয়ে আলোচনা করছে, সেই ক্ষেত্রে সে সাম্রাজ্যবাদকে সাপোর্ট করছে, আবার অন্যদিকে তার বেশ কিছু নভেলে সাম্রাজ্যবাদের নেগেটিভ দিক নিয়ে উপস্থাপন করছে আর কি। ওকে, সুতরাং এই যে নেগেটিভ দিক উপস্থাপন করা এবং লোকজনদেরকে বোঝানো যে তোমরা আসলে অন্য দ্বারা শাসিত হয়েও না, তোমরা মানে বিপ্লব করে বা রেভলিউশনের মাধ্যমে তোমাদের অধিকার অর্জন করো, এই দিকটার জন্য জোসেফ কনরাড তার প্রশংসা করছে এডওয়ার্ড সাইড। আর যদি মানে হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা হলে তাইলে হচ্ছে এখানে উপরের টুকু লিখলে হয়ে যাবে যে জোসেফ কনরাড সে তার নস্ট্রোমো নভেলে দেখাইছে কিভাবে ওয়েস্টার্নাররা সেই হচ্ছে মধ্য আমেরিকার একটা সিলভার মাইন যে এলাকাটা স্যান্টম এলাকা সেখানে নির্যাতন চালাইছে আর কি। ওকে, সুতরাং যেহেতু জোসেফ কনরাড একজন হচ্ছে ওয়েস্টার্নার, সুতরাং তার ভিউ পয়েন্ট থেকে আসলে আমরা এখানে জানতে পারতেছি যে ওয়েস্টার্নাররা কেমন আচরণ করতো ওই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে। তো এই হচ্ছে ওয়েস্টার্নার যে ভিউ পয়েন্ট আমরা এই নভেল থেকে পাই আর কি, যেটা কিনা জোসেফ কনরাডের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে সমস্যা আছে অরূপ ভাই? বুঝছি ভাই। আচ্ছা, এরপরটা 4 নাম্বারটা দেখেন। Why does Edward Said call his culture imprisonment exile book? কেন এটাকে একটা এক্সাইল বুক বলা হয়েছে? এক্সাইল মানে নির্বাসিত। ওকে, তো সাপোজ উদাহরণটা হচ্ছে এরকম ভাবে যে আপনি মনে করেন বাংলাদেশি, ওকে, এখন আপনি আমেরিকাতে গেলেন, আমেরিকাতে গিয়ে মনে হইলো আপনার যে হচ্ছে আমি যে দেশ ছেড়ে আসছি সেই দেশে আমেরিকা নির্যাতন চালাচ্ছে, এবং আপনি এখন সেই আমেরিকাতেই থাকতেছেন এবং একটা বই লিখে ফেলছেন আর কি। ওকে, সেই আমেরিকান নির্যাতন নিয়ে। এই জন্য আপনি যে বইটা লিখবেন আপনার কাছে মনে হতে পারে এটা একটা নির্বাসিত বই, কারণ কি আপনি এমন একটা দেশ নিয়ে লিখতেছেন যে দেশ আসলে আপনার
নিজের যে দেশ সেইটাকে শাসন শোষণ অপশাসন করে। এডওয়ার্ড সাইদ সে একজন ফিলিস্তিনি ছিল, ওকে। সে হচ্ছে আমেরিকাতে গেছে, গিয়ে সেই আমেরিকা থেকে ফিলিস্তিনের নির্যাতন নিয়ে একটা বই লিখছে, এই জন্য ওটাকে বলা হয়েছে এক্সাইল বুক। এখানে বলা হচ্ছে that the last point that Edward Said makes in the introduction section of cultural imperialism is that the very book is an exile book। মানে এই ইন্ট্রোডাকশন পার্ট, মানে কালচার ইম্পেরিয়ালিজম বইয়ের ইন্ট্রোডাকশন পার্টের শেষ দিকে সে এই বইটাকে বলছে একটা এক্সাইল বুক। ইন দা সেন্স, কোন দিকে, মানে বা মানে কেন বলছে, কোন দিক থেকে বলছে, দ্যাট ইট ইনকর্পোরেটস হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ বিলঙ্গিং টু ডাইভার্জেন্ট কালচার, যে সে একটা কালচারে জন্মগ্রহণ করে অন্য কালচারে গিয়ে বেড়ে উঠছে, এই জন্য সে ডাইভার্জেন্ট কালচারে বিলং করতেছে। তাই বলছে যে সে একটা আফ্রিকান কালচারে, মানে একটা এশিয়ান কালচারে জন্মগ্রহণ করছে, বাট বেড়ে উঠছে একটা সেই ওয়েস্টার্ন কালচার। তাই যে ফর সাইড হি হ্যাজ গ্রোন আপ অ্যাজ অ্যান আরাব উইথ আ ওয়েস্টার্ন এডুকেশন, যে সে বড় হয়েছে একজন, মানে সে জন্মগ্রহণ করছে আরব হিসেবে, বাট বড় হয়েছে একজন ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন শিক্ষা অর্জন করে আর কি। and is still living in New York, which according to him is an exilic city by excellence। এবং সে এখনো নিউ ইয়র্কে বসবাস করছে, তার কাছে বলেছে একটা এক্সাইলিক সিটি, কারণ কি এই সিটিতে তার যে দেশ সেটাকে শাসন শোষণ করে। যে this very city bears all the characteristics of the Mankian structure of the colonial city described by ফ্রান্স ফ্যানন। মানে এডওয়ার্ড সাইদের কাছে মনে হয়েছে এই যে মানকিয়েন, সে তার একটা বইয়ে যে একটা সাম্রাজ্যবাদী শহরের বর্ণনা করছে, একই রকম একটা শহরে এই এডওয়ার্ড সাইদ সে নিজেও আছে। মানে এই যে হচ্ছে এডওয়ার্ড সাইদ সে নিউ ইয়র্ক শহরটাকে মানকিয়েনের লেখা কোন একটা টেক্সটের একটা শহরের সাথে উপস্থাপন করছে বা তুলনা করছে, যে দুইটা একই রকম টাইপের, যে হচ্ছে সেখানে ওই শহরগুলো অন্য শহরগুলোকে কন্ট্রোল করে বা ডোমিনেট করে। যে the reason is that a huge number of migrants from all over the world flock in this city and join in a roster to clamor out their voices to be heard। প্রত্যেক বছর টোটাল ওয়ার্ল্ড থেকে অনেক পরিমাণে লোকজন এই সমস্ত এলাকায় আসে এবং এসে তারা তাদের যে কালচার এটাকে বিসর্জন দিয়ে নিউ ইয়র্ক বা আমেরিকার কালচারটাকে অ্যাকসেপ্ট করে। তার মানে দেখেন তারা তো নিজেদের কালচারটাকে বিসর্জন দিচ্ছে, আমেরিকার কালচারটা ধারণ করছে, এই জন্য এটাকে বলা হয়েছে হচ্ছে কি সে এক্সাইলিক সিটি, বা মানে সেই সিটিতে বসে সে যে বই লিখছে ওই বইটাকে বলা হচ্ছে এক্সাইলিক বুক আর কি, ঠিক আছে। যে therefore inside own case is position at the same time as a citizen and an outsider produces in him the dialects of antagonistic culture, the dominating and the dominated, though as an individual। তার মানে রসেদের কাছে এই জন্য মনে হয়েছে যে সে এমন একটা শহর একজন সিটিজেন হিসেবে আছে যেখানে সে মানে পার্মানেন্ট কোনো ওইরকম নাগরিক না, ওকে, বা এক কথায় সে এখানে একজন আউটসাইডার মতো, কারণ তার নিজের দেশ অন্যটা, এবং সেই দেশে এসে সেই দেশের কালচারটাকে সে ধারণ করছে। এবং মানে সে এমন একটা দেশে আসছে যে দেশ তার দেশটাকে ডোমিনেট করে এবং তারা ডোমিনেটেড হয়, ওকে। এই জন্য সেটাকে বলছে একটা এক্সাইলিক সিটি। এবং সেই সিটিতে বসে যে বইটা লেখা হয়েছে বা সেই সিটিকে নিয়ে যে বইটা, মানে সেই সিটিতে বসে যে বইটা লেখা হয়েছে বা সেই সিটি নিয়ে যে বইটা লেখা হয়েছে সেই বইটাকে বলা হয়েছে এক্সাইলিক বুক। He tends to sympathize with both of them. He weighs the possibility of belongingness to multiple nations and ideals and consider with an example of his life। তার মানে সেখানে তার নিজের উদাহরণ দিয়ে অনন্য বিভিন্ন দেশ থেকে আসা যে সমস্ত লোকজন বা অনন্য জাতির যে লোকজন এদেরকে এখানে মানে উদাহরণ হিসেবে উপস্থাপন করছে। তো সেও নিজে যেমন এখানে একজন এক্সাইলিক মানুষ, অনন্য দেশ থেকে যারা প্রত্যেক বছর নিউ ইয়র্কে এসে তাদের নিজস্ব সংস্কৃতি বিসর্জন দিয়ে নিউ ইয়র্কের সংস্কৃতি অ্যাকসেপ্ট করে, ওরা হচ্ছে এরকম এক্সাইলিক টাইপের মানুষ, এবং তাদের কাছে ওই শহরটা এক্সাইলিক শহর, এবং ওই শহর নিয়ে লেখা যে কোনো বই তাদের কাছে এক্সাইলিক বুক। এটি বলছে যে it's sustainable enough to have multicultural existence and thus annihilating the exile state। সুতরাং সে এই স্টেটটাকে ঘৃণা করছে। তার মানে আমাদের কোশ্চেন বলছে এটাকে কেন এক্সাইলিক বুক বলা হয়েছে, বলছে যে এই এক্সাইলিক বুক শব্দটা এডওয়ার্ড সাইড সে তার যে কালচার ইম্পেরিয়ালিজম বই, এই বইয়ের শেষ অংশ মানে ইন্ট্রোডাকশন অংশের শেষ দিকে আলোচনা করছে। এবার এর পরবর্তী সে ব্যাকগ্রাউন্ড আলোচনা করছে যে উনি এখন নিউ ইয়র্কে আছে, যেটা আমেরিকার একটা শহর, এবং সেই শহরটা তার জন্মস্থানের যে দেশ সেটাকে শাসন করে। তার মানে এবং হচ্ছে তার জন্মস্থানের সংস্কৃতি, এডওয়ার্ড সাইড সেই সংস্কৃতি গুলা বিসর্জন দিয়ে এখন নিউ ইয়র্কের সংস্কৃতি অ্যাকসেপ্ট করছে। সুতরাং সে এখন যে দেশে আছে এই দেশটা তার কাছে নির্বাসিত একটা দেশের মতো, কারণ তার নিজের দেশের সবকিছু তাকে বিসর্জন দিয়ে এই দেশের বা এই শহরের সবকিছু অ্যাকসেপ্ট করতে হয়েছে। এবং সে সেই শহর নিয়ে যদি কোনো বই লেখে অবশ্যই সেটাও কেমন বই হবে, এক্সাইলিক বুক হবে, কারণ সেখানে নির্বাসিতের মতো জীবনযাপন করছে, এটা কিন্তু তার নিজস্ব কোনো দেশ না, ওকে। এই জন্যই
এডওয়ার্ড সাইড তার ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম এটাকে বলা হয় এক্সাইলিক বুক, অথবা সে যে শহরে থাকে এটাকে বলা হচ্ছে এক্সাইলিক সিটি। এটা নিয়ে সমস্যা আছে সুকাত ভাই? না ভাইয়া, আচ্ছা, আর কোনো সমস্যা আছে? ভাইয়া হচ্ছে এবার পার্ট ইন। আচ্ছা ওকে, পার্ট না, পার্ট বলতে মানে তবে এখন হচ্ছে পার্ট এ মানে কোন কোন নাম্বারের সমস্যা সেই পেজ নাম্বার বলেন প্লাস কোশ্চেন নাম্বার বলেন, আমি পড়ে দিচ্ছি। 9 নম্বর ভাইয়া। 9 নাম্বার, what does Wordsworth call poetry আর how does Wordsworth define poetry? এটা একটা ভাই একেবারে আপনার থার্ড ইয়ারে ছিল হচ্ছে কোনটা, হিপেস্টোলজিক্যাল ফেলার্সে একটা এক্সপ্লানেশন, মানে এক্সপ্লানেশন না, একটা হচ্ছে Wordsworth কিভাবে কবিতাকে সংজ্ঞায়িত করছে, এত এরকম ভাবে লেখা লাগবে নোট করে, আমি আপনাদেরকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ওটা লিখেন তাইলে না। এমন ভাবে লিখছে কি ইম্প্রেশনেট ইমপ্রেশন আবার কাউন্টেন্স মাথায় ঢুকে না। ওগুলা হচ্ছে লেখা লাগবে না, Wordsworth সরাসরি কবিতার সংজ্ঞা দিয়েছে, আমি লিখে দিই নোট করে। সৈকত, হুম। ওই বাইরে বলে রাখবি ওই কন্টিনেন্টাল লিটারেচার একটু দেখাই দে নাই। আমি এখানে আপনাদের মেসেঞ্জারে লিখে দিচ্ছি, স্টেটে লিখে দেবেন, ওকে? যে পোয়েট্রি ইজ রেসপন্ড টু পাওয়ারফুল অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেকস ইট ওরিজিন ফ্রম রিকালেক্টেড, আচ্ছা ফ্রম বানানটা ভুল আছে। জি ভাই, এটা সমস্যা নেই, এটা সঙ্গে মুখস্থ আছে ভাই, এটা হ্যাঁ, ডেফিনিশন। মানে এই সংজ্ঞাটা সরাসরি ওয়ার্ডজত বলছে, ওকে, কবিতার সংজ্ঞা। আচ্ছা এরপর এরপর আর কোনটা? ভাই 14 নম্বরে দেখেন, হোয়াট উই ওয়ান্ট, এটা কি দেওয়ার দরকার আছে 14 নম্বরে? 14 নম্বর, হোয়াট ইজ দ্য বেস্ট পোয়েট্রি অ্যাকর্ডিং টু আর্নল্ড? আর্নল্ড মধ্যে বেস্ট কবিতা কোনটা? দ্য বেস্ট পোয়েট্রি ইজ হোয়াট উই ওয়ান্ট এন্ড হোয়াট হ্যাজ এ পাওয়ার। হ্যাঁ, ভালো কবিতা হচ্ছে যেটা আমরা চাই এবং যেটার একটা ক্ষমতা আছে। কোন ক্ষমতা? ফর্মিং, সাস্টেনিং, মানে আমাদেরকে গঠন করার, আমাদেরকে আনন্দ দেওয়ার। আমাদেরকে গঠন করা বলতে আমাদের মধ্যে ভালো দিকগুলো এন্টার করানো, ওকে, যেটা বলছে আমাদেরকে ভালো দিকগুলো ঢুকিয়ে গঠন করা। ঠিকই আছে ভাই। আর কোনটা? ভাই আচ্ছা, আর এটাই নাই, মেটাফিজিক্যাল পোয়েটস আছে ভাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার বলেন তাহলে হবে। 15 নম্বর ভাই। 9 নাম্বার, 15। হোয়াট কাইন্ড অফ সিম্পলিসিটি ইজ অবজার্ভড ইন হারবার্ট ল্যাঙ্গুয়েজ? মানে হারবার্টের ল্যাঙ্গুয়েজের মধ্যে সিম্পলিসিটিটা কোথায় বা কোন সিম্পলিসিটি দেখা গেছে? কি বলছে যে the simplicity of Harvard language is carried as far as it can go, মানে খুব সহজ, মানে যত সহজ হইতে পারে। It is a simplicity emulated without success by numerous modern poets, মানে এখানে বলছে এটা এমন টাইপের একটা সিম্পলিসিটি ছিল যে emulated without success by numerous modern poets, যে সমস্ত মানে যে সাকসেসটা আসলে অনেক পরিমাণে মডার্ন পোয়েটরাও এরকম ভাবে মানে ইউজ করতে পারে না আর কি। ওরা সহজে বলতে চাইছে যে জর্জ হারবার্ট সে তার কবিতায় এতটা মানে ল্যাঙ্গুয়েজ এতটা সহজভাবে ইউজ করছে যে এটা যতটা সম্ভব করে ততটা, ইভেন মানে অনেক আধুনিক কবিরাও অতটা ভাবে অত সহজভাবে কোনো কিছু বর্ণনা করতে পারে নাই, তাই বলছে। মানে অনেক আধুনিক কবিরাও এতটা সাকসেসফুলি সেটাকে উপস্থাপন করতে পারে নাই, সেই সহজ ল্যাঙ্গুয়েজটা যতটা সহজভাবে জর্জ হারবার্ট তার কবিতা লেখার ক্ষেত্রে সেই সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। বুঝছেন কি? জি ভাই, সেকেন্ড সেন্টেন্সটা কেমন একটা যেন দিন। ইট ইজ আ সিম্পলিসিটি ইমালুটেড উইদাউট সাকসেস।
জি ভাই বুঝছি। 31 নম্বর ভাই। শুনে নেবে আবার একটু বলেন সুরজ ভাই। 31 হ্যাঁ ভাই। 31 ভাই। ও 31। ভাই 19 নাম্বারটা একটু দেখেন। কয় নাম্বার? 19 by whom were the leather Elizabethan and Jacobean dramatists directly indirectly affected মানে হচ্ছে তারা কার দ্বারা এফেক্টেড হয়েছে বলছে এখানে ফুল স্টপ হবে ঠিক আছে যে তারা ফরাসি একজন সাহিত্যিক ছিল মন্টেইন ওকে তার দ্বারা ও ইনফ্লুয়েন্সড ছিল। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এরপরে 31 ওকে তো বলছে হোয়াট মোর দ্যান লুকিং ইনটু হার্টস ইজ নেসেসারি অ্যাকর্ডিং টু এলিয়ট মানে এলিয়ট বলছে যে হৃদয়ের চাইতে আরো কোনটা আমাদেরকে গভীরভাবে দেখা দরকার। তো বলছে যে এলিয়ট সেজ দ্যাট উই শুড লুক অ্যাজ ডিড রেসিন এন্ড ডারওয়েল এলিয়ট বলছে যে রেসিন এবং জন ডানের যেমন দৃষ্টিভঙ্গি ছিল আমাদেরকে সেভাবে দেখতে হবে মানে কবিতা লেখার ক্ষেত্রে a good deal more one must look into the cerebellar cortex the nervous system as the digestive tract মানে সবকিছু এখানে cerebellar cortex বলতে মস্তিষ্ক নার্ভাস মানে হচ্ছে অনুভূতি আর ডাইজেস্টিভ বলতে শরীরের মানে আমরা যে এই যে খাদ্য টাদ্য যেগুলো হজম করে তার মানে বলতে চাইছে যে আমাদের মানে সবকিছু দিয়ে আসলে দেখতে হবে কবিতা লেখার ক্ষেত্রে তাই বলছে এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উদাহরণ দিয়ে যে এটা 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 সবকিছুই। আর কোনটা ভাই? 40 নম্বর ভাই। 40 নাম্বার What does Eliot want to conclude about the metaphysical poets মানে সে metaphysical poetদের সম্পর্কে আসলে কি বলে শেষ করতে চাইছে যে Eliot wants to conclude that the metaphysical poets are in the direct current of English poetry মানে Eliot বলছে যে metaphysical কবিরা আসলে সঠিক ধারায় চলতেছিল মানে তাদের আগে যারা কবিতা লিখছিল তারা যে ধারায় কবিতা লিখতো metaphysical কবিরা একই ধারায় কবিতা লিখছে মানে তারা মানে হচ্ছে হচ্ছে ডিরেক্ট কারেন্ট বলতে সেই একই বা সরাসরি যে প্রবাহ মানে একই ধারা মেনটেন করতেছিল and that their faults should be reprimanded by their standard rather than কোডাল বাই অ্যান্টিকুরিয়া কি অ্যান্টিকুরিয়ান অ্যাফেকশন এবং তাদের যে ভুল ত্রুটিগুলো অবশ্যই সেই জন্য তাদের রেপ্রিমাইন্ড করা দরকার ওকে মানে এক কথায় তাদেরও ভুল ত্রুটি আছে মেটাফিজিক্যাল কবিদেরও সুতরাং সেগুলোকে স্ট্যান্ডার্ড মেনটেন করে যে স্ট্যান্ডার্ড বলতে যে তাদেরকে মানে যৌক্তিকভাবে রেপ্রিমাইন্ড বা তিরস্কার বা অপমান করা যায় রেদার দ্যান কোডাল বাই অ্যান্টিকুরিয়ান অ্যাফেকশন মানে সেইটা না করে যদি আমরা পুরাতনতার সাপেক্ষে তাদেরকে অপমান করি তাহলে সেটা অযৌক্তিক হয় মানে বলছে যে মেটাফিজিক্যাল কবিরা সঠিক ধারায় কবিতা লিখছিল যদিও তাদের ভুল ত্রুটি আছে বাট সেইগুলোকে পুরাতনতার সাপেক্ষে ওরকম ভাবে সমালোচনা না করে বরঞ্চ তাদেরকে যৌক্তিক ভাবে আমরা সমালোচনা করতে পারি বা রেপ্রিমাইন্ড করতে পারি রেপ্রিমাইন্ড মানে তিরস্কার লাস্ট করা অংশটা করে কিছু বানাই দেন ভাই যে বাই দিস স্ট্যান্ডার্ড রেদার দ্যান কোডেড বাই অ্যান্টিকুরিয়ান সব এগুলোকে কিছু লেখা। চেঞ্জ করা যায় না কেন কারণ এখানে সেই টেক্সটের লেখা ইউজ করা হয়েছে আর কি আপনি চাইলে এখানে হচ্ছে কোডেলটের পরিবর্তে একটা ওয়ার্ড ইউজ করতে পারেন যেটা এখানে রেপ্রিমাইন্ড ইউজ করা হয়েছে না আর হচ্ছে ক্রিটিসাইজড ওকে যে রেদার দেন ক্রিটিসাইজিং বাই অ্যান্টি কোরিয়ান অ্যাফেকশন যে পুরাতনতার সাপেক্ষে তাদেরকে সমালোচনা না করে বরঞ্চ তাদেরকে যৌক্তিকভাবে রেপ্রিমাইন্ড বা তিরস্কার করা যেতে পারে তাদের ভুলের জন্য আর অ্যান্টি কোরিয়ান মানে পুরাতন আর কি ওকে এখানে আপনি না ওল্ড দিলে হবে না এরকম মিনিং আর কি অ্যান্টি কোরিয়ান দেওয়া লাগবে এরপরে কোনটা 42 মেটাফিজিক্যাল পয়েন্টস কোনটা ভাই 42 নম্বর ভাই 42 why does T.S. Eliot praise the metaphysical point সে কেন মেটাফিজিক্যালদেরকে প্রেজ করছে তো কি বলছে Eliot praises in the metaphysical points the tendency to be engaged in the task of trying to find the verbal equivalent for states of mind and feeling আচ্ছা এতগুলো লাগবে না শুধুমাত্র এটুকু লিখলে হবে যে কি Eliot praises the metaphysical poets for the task মানে এখানে লিখবেন for the task of trying to find the verbal equivalent for states of mind and feeling মানে তারা অনুভূতি এবং হচ্ছে মানে কোথায় তারা এমন ভাবে কোনো কিছু লিখতো যেগুলোর মধ্যে অনুভূতি থাকতো আর কি মানে থট বা ফিলিং বা মাইন্ড বা ফিলিং এর মধ্যে একটা ইকুইভ্যালেন্স বা প্রাসঙ্গিকতা মেনটেন করে তারা লিখতে পারতো এই জন্য টিএস এলিয়ট তাদেরকে প্রশংসা করছে ওর কালচারের তো সমস্যা আছে কালচার শেষ হয়নি আমার তো শেষ হয়নি ভাই এটা নেক্সট দিন দেখা হবে কালচার আর হচ্ছে আচ্ছা ঠিক আছে রাইটার তাহলে এই দুটো আপাতত কমপ্লিট করেন না
নেক্সট যে দরকার বাকি দুটো দেখে এর পরবর্তীতে অন্য সাবজেক্ট শুরু করবানে। ভাই আমাদের কি কাল পরশু 2 দিন নিয়েন ভাই সকালে মানে সময় হবে? বুঝে নাই, কালকে পরশু? কালকে পরশু নেওয়ার মতো সময় হবে ভাই? কালকে না, কালকে কি বার? কালকে হচ্ছে আপনার মঙ্গলবার না? আচ্ছা, ও না ভাই, কালকে সকালে হবে না, সকালে কালকে সেকেন্ড ইয়ারের ব্যাচ আছে এই টাইমে। চাইলে আপনারা সকালে রাতে আছে আর কি না, রাতে একবার পড়তে পারবেন ভাই, যদি চান পড়তে একান্ত। আহ, রাতে কয়টায় ভাই? রাতে হচ্ছে 9টা থেকে, মানে 9টা 10 থেকে ধরে 10টা 10 এরকম। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, করবো। আচ্ছা ঠিক আছে।